আরে না, করবো না। আচ্ছা প্রীতম, আমরা যে বাড়িতে যাচ্ছি এটা কি কাকিমারা জানেন? না, তা জানে না। এটা কিন্তু তুই ঠিক করিস নাই, কাকিমাদের জানিয়ে যাওয়া ঠিক ছিল। আরে মা আমাদের এইভাবে যাওয়া দেখলে অনেক খুশি হবে। তুই যে কখন কি করিস না। মল্লিকা কথাটা বলে আবার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে শুরু করলো। বেশ কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর সন্ধ্যা নেমে আসলো। রাস্তাটা অন্ধকার, গা ছমছমে পরিবেশ। মল্লিকা সিটের সাথে মাথা লাগিয়ে ঘুমিয়ে আছে। সামনে সোনাতলির হাট। সোনাতলির হাটের কথা মনে পড়ার সাথে সাথে বুকের মধ্যে ভয় কেঁপে উঠল। মা সেদিনও বলছিল সোনাতলির হাট থেকে প্রায় মানুষ গায়েব হয়ে যায়। এই সব কথা ভাবছিলাম আর গাড়ি চালাচ্ছিলাম। গাড়ি নিয়ে যেই সোনাতলির হাটে প্রবেশ করি তখনই আমার ভেতরটা যেন আরো বেশি ভয় করতে শুরু করলো। বাজারের মধ্যে ফাঁকা দোকান পড়ে আছে। কি রে, এমন করে গাড়ি থামালে যে? মল্লিকা, অ্যাক্সিডেন্ট করেছি। কি বলিস? নাম, গাড়ি থেকে দ্রুত নাম। কোথায় গেল মেয়েটা? মেয়ে? কি বলিস? এত রাতে এখানে মেয়ে কোথা থেকে আসবে? আরে আমি স্পষ্ট দেখলাম একটা মেয়ে আমাদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। মেয়ে গাড়ির সাথে ধাক্কা লেগেছে? তাহলে কোথায় গেল? দেখ, আমি সত্যি বলছি, সাদা শাড়ি পরা একটা মেয়ে। দেখ প্রীতম, এত রাতে আমার সাথে মজা করিস না, চল বাড়িতে যাই। আমার কথা বিশ্বাস কর। হয়েছে, তোর কথা আমার খুব বিশ্বাস হয়েছে। এখানে ভূত এসেছিল আর সেটা তোর গাড়ির সাথে ধাক্কা লেগেছে। মল্লিকা হাসতে হাসতে গাড়িতে গিয়ে বসলো। আমি বাজারের চারিপাশটা ভালো করে দেখলাম, কিন্তু কোথাও কোনো লোকজন দেখতে পারলাম না। দূরে একটা একচালির মধ্যে একটা বৃদ্ধ মহিলা বসে ভাজিয়া বানাচ্ছে। আশ্চর্য, এত রাতে ওইখানে ওই বৃদ্ধ মহিলাটা এখন বসে আছে যে দোকান খুলে। আমি বৃদ্ধ মহিলার কথা ভাবছিলাম আর চারিপাশটা দেখছিলাম। এমন সময় মল্লিকা আমাকে ডেকে বলল, কি রে প্রীতম, আয়, যাবি না? হ্যাঁ, আসছি। আমি গাড়িতে গিয়ে বসলাম। তারপর গাড়িটা স্টার্ট দিতে লাগলাম, কিন্তু বারবার চেষ্টা করার পরও গাড়ি কিছুতেই স্টার্ট দিতে পারলাম না। কি রে, কি হচ্ছেটা কি? গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। এই রাতে কি একটা ঝামেলা শুরু হলো বলতো? আমি কি ইচ্ছে করে করছি? রাগ করিস না ভাই, একটু চেষ্টা কর। বারবার চেষ্টা করার পরও কিছুতেই স্টার্ট দিতে পারলাম না। মল্লিকা বিরক্ত হয়ে গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ালো। মল্লিকা, ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে থাকিস না। কেন রে, আমাকে কি ভূতে ধরে নিয়ে যাবে? দেখ, মজা করিস না, এই জায়গার সম্পর্কে তুই কিছুই জানিস না। প্রীতম দেখ, দূরে একটা বৃদ্ধ মহিলা ভাজিয়া বানাচ্ছে, চল না ওখানে গিয়ে কিছু খাই। মল্লিকা কথাটা বলেই হাঁটতে শুরু করলো। আমিও গাড়ি থেকে নেমে মল্লিকার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। বৃদ্ধ মহিলার কাছে গিয়ে দেখি বেগুনি বানাচ্ছে। মল্লিকা পাশে থাকা বেঞ্চের ওপর বসে পড়ল। আমিও মল্লিকার পাশে বসলাম। বুড়ি চুপচাপ বেগুনি বানিয়ে যাচ্ছিল। বুড়িমা, আমাদের কিছু বেগুনি দাও তো। এত রাতে এখানে কি করছো তোমরা? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ বুড়িমা, হঠাৎ গাড়িটার যে কি হলো। আচ্ছা বুড়িমা, আশেপাশে গাড়ি সারানোর কোনো দোকান পাওয়া যাবে না? এই কি বুড়িমা, এইভাবে হাসছো কেন? ও কি কোনো মজার কথা বলেছে নাকি? হাসবো না তো কি করব? এত রাতে এই সোনাতলির হাটে কোনো মানুষ থাকে না। কেন বুড়িমা, রাতে কোনো লোকজন এই হাটে আসে না কেন? না, মানুষ থাকে না, তবে তেনারা থাকে। তিনারা থাকে মানে? আপনার কথা ঠিক বুঝলাম না।
আমার কথা শুনে বুড়ি হাসতে শুরু করলো। বুড়ির হাসিটা শোনার সাথে সাথে আমার ভেতরটা ভয় কেঁপে উঠলো। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তখন আশেপাশে তাকিয়ে দেখি বাজার ভরা মানুষ, লোকজন বাজার করছে, সকলের চোখ দিয়ে যেন রক্ত বের হচ্ছিল। এইসব দেখে মল্লিকা অনেক ভয় পেয়ে যায়। এ কি, এইসব কি হচ্ছে? আর এত মানুষ কোথা থেকে আসলো? মল্লিকা, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না, চল এখান থেকে চলে যাই। কিরে, ভয় পেয়ে গেলি নাকি রে? ও বুড়িমা, এই বাজারে তো একটু আগে কোনো মানুষই ছিল না, তাহলে এইসব মানুষ কোথা থেকে আসলো? কিছু কিছু সময় আছে যে সময় সব জায়গায় যাওয়াটা উচিত নয়। ওরা এসে গেছে, ওরা এসে গেছে, সব কিছু নিয়ে যাবে। বুড়িটা হাসতে হাসতে তার চোখ দুটো স্বাভাবিক থেকে লাল হয়ে গেল। দেখতে ভয়ঙ্কর হয়ে উঠল চেহারাটা। মল্লিকার হাতে থাকা বেগুনের চপগুলো পিছু হয়ে গেল। মল্লিকা, চল আমরা পালাই। প্রীতম, প্রীতম চল, চল, এখানে আর থাকা ঠিক হবে না। আমি আর মল্লিকা দ্রুত আমাদের গাড়ির কাছে চলে আসি। তারপর গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি। এইদিকে বাজারের লোকজন যেন সকলে আমাদের গাড়ির দিকে ধেয়ে আসছিল। প্রায় আমাদের গাড়ির কাছাকাছি চলে আসে। এমন সময় গাড়ি স্টার্ট নিয়ে নেয়। গাড়ির আলো পড়ার সাথে সাথে সকলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি আবার গাড়ি চালাতে শুরু করি। প্রীতম, এইসব কি ছিল? আর আর ওই বুড়িটাই বা কে? এই সব কিছুর উত্তর আমার কাছে নাই, আমিও জানি না। তবে শুনেছি সোনাতুরির রাতের হাট নাকি অনেক ভয়ঙ্কর হয়। আসলে আমি বিশ্বাস করতাম না আত্মা, ভূত এসব বলে কিছু আছে, কিন্তু আজ যা নিজ চোখে দেখলাম তা অবিশ্বাসী বা করি কি করে? হ্যাঁ রে, আমিও শুনেছি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম সোনাতুলির রাতের হাট। বলিস কি দাদু ভাই, তোদের তো কপাল ভালো, ওদের হাত থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছিস। কিন্তু দাদু ভাই, এত ভয়ঙ্কর জায়গা, কিন্তু সেখানে আবার মানুষজন বসবাস করছে। আবার শুনলাম দিনের বেলা ওখানে হাট বসে। হ্যাঁ, ওই গ্রামের মানুষ সকলে জানে এই ঘটনার কথা। এই জন্য বাইরে যা কিছু হোক না কেন, কেউ ঘর থেকে বের হয় না। দাদু, ওখানে এমন কি হয়েছিল? রাতে ওখানে এত আত্মা ঘুরে বেড়ায়? হ্যাঁ দাদু, আমরা যতদূর জানি কেউ অপঘাতে মারা গেলে তার আত্মা হয়ে প্রতিশোধ নিতে আসে। হ্যাঁ, তোরা ঠিকই জানিস, কিন্তু আমি তো এই বিষয় জানি না। কেউ জানে? আমরা ওই সোনাতুলির রাতের রহস্য জানতে চাই। ওই বাজারের বেগুনি বুড়ি বলতে পারতো, কিন্তু সেও তো বেঁচে নাই। আচ্ছা, তোরা থাক, আমি এখন উঠি। কিরে, তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? হ্যাঁ, আজ রাতে ওই বেগুন বুড়ির কাছে যাইতে হবে, তাহলে সব কিছু জানা যাবে। তুই ঠিকই বলেছিস। এর রহস্য না জানা পর্যন্ত আমার ঘুম যে হবে না। এ কি, তোরা এখানে? তোদের কি জানে কোনো মায়া দয়া নেই নাকি? এই রাতে সোনাতলির হাতে কি করছিস তোরা? কে তুমি? আর এই সোনাতুলির রাতের হাটের রহস্যটা কি? আর রাতে এখানে কারা ঘুরে বেড়ায়? তোদের সাহস তো কম না? তোরা আমার কাছে এসে এই সোনাতলির রাতের হাতের রহস্য জানতে চাস? ও বুড়িমা,
বলো না গো, রাতে এই হাট এত ভয়ঙ্কর হয়ে ওঠে কেন? না, কিছুতেই বলবো না। শোন, তোদের বলছি, জানে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে ওরা এসে তোদের দেখলে মেরে ফেলবে। বুড়িমা, চুপ থাক মেয়ে, তোদের এখান থেকে চলে যেতে বললাম না? যা বলছি, ওদের কিন্তু আসার সময় হয়ে গেছে। এই বলে বুড়ি বেগুনি বানাতে শুরু করলো। আর আবারও সেই বাতাস, সেই ভুতুরে পরিবেশ। দেখতে দেখতে আবারও সোনাতলির হাটে লোকজন ভরে যায়। আমি আর মল্লিকা তখন বুড়ির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম কিছু লোক আমাদের দিকে এগিয়ে আসছে। পেছন থেকে বুড়ি বলে উঠলো, কি হলো? তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওরা তোদের মারার জন্য আসছে। জীবনের মায়া থাকলে এখনই চলে যা, চলে যা এখান থেকে। প্রীতম, প্রীতম চল, এই সোনাতলি রাতের হাটের রহস্য আজ জানা লাগবে না, পরে ভেবেচিন্তে এই রহস্য বের করব। মল্লিকার কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করেই হাঁটতে শুরু করলাম। আর চলে এলাম সোনাতলির হাট থেকে। জানা হলো না সোনাতলির রাতের হাটের রহস্য। থেকে গেল মনের ভেতর কিছু প্রশ্ন আর রহস্য না জানার আক্ষেপ। তবে আমি এর রহস্য ঠিকই বের করবই।